স্বাগত নিউজ 24 সকাল 11টার বিরোধীহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। মহামারী করোনা বেশ ভোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। এ পর্যন্ত সিনিয়র বেশ কয়েকজন নেতা সহ মারা গেছেন দলের 440 জন। অন্তত শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন আছেন। করোনা প্রাদুর্ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দলের সাংগঠনিক কার্যক্রম। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এক বছর আগে সরকারি নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা প্রকোপ থাকায় দীর্ঘ সময় ফিরোজায় গড়বন্দি সময় কাটাচ্ছেন তিনি। করোনার কারণে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আবারও স্থগিত করা হয়েছে। চলতি বছরে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়ানোর বিএনপির পরিকল্পনা আবারও বাদ সেধেছে এই মহামারী। করোনা এরই মধ্যে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল আলম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সহ দলের বিভিন্ন পর্যায়ের অন্তত 400 নেতাকর্মী। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডাক্তার AJM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার AKM আজিজুল হক, ডাক্তার ফরাদ হালিম ডোনার, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুন নবী খান সোহেল সহ দলটির অন্তত শতাধিক নেতাকর্মী। 60-এর দশক থেকে আন্দোলন করে এখন পর্যন্ত বেঁচে আছে, জানি না কয়দিন বেঁচে থাকবো, কারণ যে করোনা আসছে অনেকে মারা গেছে, আমার সাথে অনেকে মারা গেছে। করোনা সতর্কতায় শুক্রবার অনলাইনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5000-এর উপরে, এটা হচ্ছে আমাদের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার কারণে আবারও দলীয় সকল কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সাথে দলীয় সকল নেতাকর্মীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় দেশের সাধারণ মানুষের পাশে থাকার জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বছর মহামারী করোনার কারণে আওয়ামী লীগেরই প্রায় হাজারখানেক নেতাকর্মী মৃত্যু হয়। দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি সহ অনেকেই এই কাতারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম, ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সাবেক MP মকবুল হোসেন সহ অনেকে। চলতি বছর ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ, এজন্য দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে দলীয় সব ধরনের কর্মকাণ্ড সীমিত সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের দেওয়া হয়েছে নির্দেশনাও। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন একটু সীমিত আকারে হবে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে। মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। কোনো অবস্থাতে বাইরে বড় সমাবেশের দিকে কেউ মনোযোগ দেবেন না। নিজেরা স্বাস্থ্যবিধি সুরক্ষার কথা ভাবুন। সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিয়ন, জেলা, উপজেলা সহ সকল নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তা আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সভানেত্রীর এই নির্দেশনা দলের সকল জেলা, উপজেলা পর্যায়ে পৌঁছে দিয়েছে। সকল সহযোগী সংগঠনের কর্মীরাও তারাও এটা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। আবারও অতীতের মতো আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন মাঠের থেকে জনগণের পাশে কাজ করবে। একজন মানুষের পাশে দাঁড়ানো এটাও কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড। একজন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটাও কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড। ক্রাইসিসের সময়, সংকটের সময় দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও দলীয় স্বাভাবিক কর্মকাণ্ডে যাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বাস, লঞ্চের যাত্রীরা। সরকারের নির্দেশনাও মানা হচ্ছে না পথে ঘাটে, হাটে বাজারে। এখনও মাস্ক পরছেন না বেশিরভাগ মানুষ। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে রাজধানী ও চট্টগ্রাম থেকে আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আল লাবনী। লাবনী, স্বাগত আপনাকে। লাবনী, সরকারি নির্দেশনা কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এবং সাধারণ জনগণ আসলে কিভাবে এই মুহূর্তে পথে ঘাটে হাঁটছেন, দর্শকদের বিস্তারিত জানাবেন।
রাশেদ, সাধারণ মানুষজন কিন্তু এখন মাস্ক পরতে শুরু করেছেন এবং তারা কিন্তু মাস্ক পরে হাঁটছেন, তবে বেশিরভাগ মানুষই কিন্তু এই মাস্কটি বেশিক্ষণ পরে থাকতে পারছে না, তারই নামিয়ে রাখছেন। এবং সবচেয়ে বড় শঙ্কার যে বিষয় সেটি হলো যে এই যে সরকার থেকে যে 18টি নির্দেশনা দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব, অর্থাৎ সামাজিক দূরত্ব কিন্তু বজায় রাখা সম্ভব হচ্ছে না। জীবিকার তাগিদে সাধারণ মানুষ বা নিম্নবিত্ত মানুষ বা চাকরিজীবী মানুষ বাইরে বের হচ্ছেন, তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেটি যেরকম স্বাভাবিক, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু আমি দেখছি যারা কিছুক্ষণ আগেও টিএসসিতে আমি দেখেছিলাম যে তারা ঘুরতে বেরিয়েছেন, তাদের মুখে মাস্ক নেই, তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে, অর্থাৎ সচেতনতা যেরকম কিছুটা বেড়েছে, আবার অসচেতন মানুষের সংখ্যাটাও কিন্তু কম নয়। আরেকটি বিষয় আপনাকে বলি, যেটি হলো যে সিএনজি গুলোতে আমি দেখেছি যে যেখানে হলো 3 জন করে যাত্রী যাচ্ছেন, সামাজিক দূরত্ব সেখানে নেই। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে, সে বিষয়টি কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। রাশেদ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন চট্টগ্রামে, যোগ দিচ্ছেন সরাসরি। জয়, স্বাগত আপনাকে। জয়, আপনার কাছ থেকে জানতে চাইছি এই মুহূর্তে চট্টগ্রামে আসলে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এবং সেখানকার সার্বিক চিত্র কেমন? ধন্যবাদ আপনাকে। রাশেদ, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামে। তার কারণে করোনা সংক্রমণ কিন্তু একেবারে বেড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি বাস স্ট্যান্ডে আছি, এখানে যেমন খুশি তেমনভাবে মানুষ কিন্তু চলাফেরা করছেন। তাদের কিন্তু আসলে ভয় ভীতি বলতে আসলে কোনো কিছু নেই। এমনকি পুলিশ প্রশাসনের যে তদারকি থাকার কথা রয়েছে, সেই তদারকি একেবারে আমরা এই জায়গাগুলোতে দেখছি না। তার কারণে কিন্তু আসলে মেডিকেলে কিন্তু আসলে যে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে, সবাই ভিড় করছেন, কিন্তু কেউ কেউ চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন। এমনকি বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আসলে অনেকজন ভর্তি হচ্ছেন। যে জেলা প্রশাসনের টিম, তারা যে বিভিন্ন জায়গায় তাদেরকে সচেতন করার যে কাজগুলো রয়েছে, একেবারে কিন্তু আমরা দেখছি কোনো সময় বের হয়, আবার কোনো সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের কোনো টিম আসলে এই জায়গায়, আমি যেখানে আসছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন শুভপুর বাস স্ট্যান্ডে, এই জায়গায় একেবারে মানুষ সচেতন নেই। এই জায়গায় দেখলে আপনি বুঝতে পারছেন এই জায়গাগুলোতে যেন একটা উৎসব হচ্ছে এই করোনা মহামারীর মধ্যে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন কিন্তু আসলে যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আসলে যে আজকে থেকে একটা ঘোষণা এসেছে, সন্ধ্যা 6টা থেকে দোকানপাট একেবারে বন্ধ রাখার ঘোষণা। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের পরে আমরা ঢাকাতে আবারও মহাখালীতে যুক্ত হচ্ছি সহকর্মী নাইমাল জিকোর কাছে। জিকো, স্বাগত আপনাকে। জিকো, এই মুহূর্তে মহাখালীতে আসলে কেমন দেখছেন সাধারণ মানুষের চলাফেরা, দর্শকদের জানাবেন। রাশেদ, যেমনটি কিছুক্ষণ আগেই আমার সহকর্মী জয় এবং লাবণী জানাচ্ছিলেন যে মানুষ আসলে এই করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেই বিষয়টা একেবারেই হলো মানছেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ হলো মানছেনও। আর অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে যে গণমাধ্যমের অর্থাৎ ক্যামেরা দেখার সাথে সাথেই কিন্তু তারা মাস্ক হলো নিজেদের মুখের মধ্যে পরছেন, এবং যখনই তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের একটাই কথা যে মাস্ক বেশিক্ষণ পরে তারা থাকতে পারেন না। এখানে দেখছেন যে আমি এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছি। এখানে হলো যারা আসছেন যাত্রীরা যারা আসছেন তারাও কিন্তু হলো অধিকাংশই হলো মাস্ক পরেননি, অথবা কেউ কেউ আমরা এর আগে দেখেছি যে শিশু সন্তানদেরকে নিয়ে মায়েরা এখানে এসেছেন যাত্রা করার জন্য, তারাও কিন্তু হলো মাস্ক পরেননি। এবং এখানে ধূমপান করতে আমরা অনেককে দেখেছি একবারে এই পাবলিক প্লেসের মধ্যে, যারা যে সমস্ত লোক ধূমপান করছেন সেটাও কিন্তু সংক্রমণের হারটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে যারা বাসের কর্মচারী রয়েছেন তারা পর্যন্ত হলো এই স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যসেবা নির্ণয় মানে বাঁচার জন্য যে ঝুঁকিটা রয়েছে সেখান থেকে বাঁচার জন্য কোনো রকমের কোনো প্রোটেকশন তারাই ব্যবহার করছেন না। এখানে যত্রতত্র মানুষ আড্ডা
নাইমালজিকে আপনাকেও ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন এই মুহূর্তে আসলে করোনা পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিস্তারিত। করোনা নিয়ন্ত্রণে একে একে বন্ধ হচ্ছে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। আগামী 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সুন্দরবন সহ জেলার সব পর্যটন কেন্দ্র এবং গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও। এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও বিনোদন স্পটও একে একে বন্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কুয়াকাটা ও সেন্ট মার্টিনেও। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, জনগণের স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতার পাশাপাশি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি দেশে করোনা সংক্রমণ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে আকাশপথে যোগাযোগ বন্ধের পরামর্শ দিচ্ছেন। এদিকে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, স্বাগত আপনাকে। হাবিব, ঠিক এই মুহূর্তে বিমানবন্দরে আসলে নির্দেশনা কতটা মানা হচ্ছে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। আসলে গত দুদিন আগে ইউরোপ সহ মিডল ইস্টের মোট 12টি দেশ এবং সব মিলিয়ে 30টি দেশের উপর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছিল এবং সেটি মূলত আজকে থেকে কার্যকর হয়েছে। আজ রাত 12টা থেকে এই নিয়মটি চালু করা হয়েছে। বলে রাখি যে করোনা ভাইরাসের প্রসারের কারণে এই সংক্রমণ রোধে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার যেমনটি 18 দফা নির্দেশনা দিয়েছিল, জনসমাগম এবং কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বা গণজমায়েত নিষিদ্ধ করেছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু যেসব দেশে অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঊর্ধ্বগতিতে রয়েছে যেসব দেশ, সেই সব দেশ থেকে বিমান চলাচল নিষিদ্ধ করে। বলে রাখি যে গতকাল কিন্তু আমরা আরেকটি খবর পেয়েছি যে যুক্তরাজ্য থেকে বিমান চলাচল স্বাভাবিক রাখলেও বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ তারা নিজেরা কিন্তু নিষিদ্ধ করেছে, বাংলাদেশের সাথে যে কোনো ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছে। গতকালই সেই ঘোষণাটি আমরা পেয়েছি। আজকে মূলত ইউরোপের কোনো যাত্রী এখন পর্যন্ত আসেনি, তবে 4 জন যাত্রী এসেছেন যারা রাত 12টার আগে আসার কথা ছিল। সুতরাং তারা বিমান ডিলে হওয়ার কারণে তারা কিছুক্ষণ পরে এসেছেন। হাবিব, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সেখানকার নির্দেশনা মানার পুরো চিত্রটি। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু। টিকাদান কর্মসূচির পরও ভয়াবহভাবে বাড়ছে দৈনিক আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গেল দিনে বিশ্বে 7 লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে প্রায় 12,000 মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 28,50,000, মোট সংক্রমিত 13,07,00,000-এরও বেশি। ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপেও বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ব্রিটেন ভ্রমণে রেড লিস্টে 35টি দেশের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন্স ও কেনিয়া। যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে প্রতি 6 লাখে 1 জনের রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে। তবে এতে বড় কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে, সেজন্য এখন থেকেই মনিটরিং বাড়ানোর দাবি জানাচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এরই মধ্যে কিছু পণ্যের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে। তবে এই সপ্তাহে কমেছে মুরগি, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে কদর বেড়েছে টিসিবির খোলা বাজারের পণ্যের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
মিয়ানমারে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার বিরুদ্ধে এবার সরব হল ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি অবিলম্বে সব ধরনের অরাজকতা দূর করতে সেনা সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে সাধারণ নাগরিকদের স্বার্থে দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। এর আগে আন্দোলনকারীদের ওপর নিপীড়ন বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ অনেক দেশ। তবে মিয়ানমারের পরিস্থিতি এতটুকু বদলায়নি, বরং এখনও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে জনতা সরকার। যদিও এতে থেমে নেই বিক্ষোভকারীরা। সেনা বিরোধিতায় শনিবারও নেপিদো, ইয়াঙ্গুন সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 2 মাসে গোটা দেশে সেনা বিরোধী সংঘাতে প্রায় 500 বিক্ষোভকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে আবারও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভবনের উত্তর দিকের প্রবেশ মুখে হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ও 25 বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী নোহা গ্রিন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গাড়ি নিয়ে এক ব্যক্তি কংগ্রেস ভবনের উত্তর দিকের প্রবেশ মুখের ব্যারিকেডে জোরে ধাক্কা দেয়। এতে 2 নিরাপত্তা কর্মী আহত হন। পরে ওই হামলাকারী ছুরি নিয়ে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের উপর হামলা করে। এ সময় কর্মকর্তারা গুলি ছুড়লে হামলাকারী ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা গ্রিন মারা যান। তবে এই হামলাকে সন্ত্রাসবাদ সম্পর্কিত বলে মনে করছে না পুলিশ। গত 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার রক্তাক্ত ঘটনার 3 মাসের মাথায় নতুন করে এই ঘটনা ঘটল। দর্শক, বিরতিহীন সংবাদ এখন এ পর্যন্তই। আরও খবর বিশ্লেষণ যাতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।